তাহলে স্যার যদি কোনো কারণে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ যদি স্যার খারাপ হয়ে যায়, তার মানে তার ইনসুলিন আর খরিত হবে না। যদি স্যার ইনসুলিন খরিত না হয়, তাহলে তার স্যার রক্তের স্যার সুগারটা স্যার রক্তেই থেকে যাবে। আর যখন স্যার ডাক্তারের বাড়ি গিয়ে যখন স্যার সুগারটা যখন চেক করবে, রক্ত যখন নেবে, তো রক্তের মধ্যে সুগার আসবে। যখন চেক করে দেখবে বাপরে হাই সুগার, তার মানে তখন বলবে ডাক্তার আপনার সুগার হয়ে গেছে। এর জন্য দায়ী কিন্তু ইনসুলিন হরমোনটা আপনার খরিত হচ্ছে না। তখন তাই কি করতে হবে, বাইরে থেকে ইনসুলিন ট্যাবলেট নিতে হবে। যখন রক্তে খাবারটা থাকছে তখন তার নাম গ্লুকোজ। আর যখন সে খাবারটা ওখান থেকে নিয়ে রক্ত থেকে নিয়ে যখন কোষের মধ্যে গুছিয়ে রাখছে জমিয়ে, তার নাম হচ্ছে গ্লাইকোজেন। তাহলে গ্লুকোজকে গ্লাইকোজেন হিসাবে রূপান্তর করে কোষের মধ্যে সঞ্চিত রাখে কে? ইনসুলিন। রক্তে গ্লুকোজ পরিপূর্ণ আছে, তো ডাক্তার ওকে পরামর্শ দেয় যে তুমি খাওয়াটা একটু কমাও, তবেই তোমার শরীরে সুগারটা একটু কমবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু খাওয়ার উপর ডিপেন্ড করে না, এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে হরমোনের উপরে। খুব মনোযোগ সহকারে বুঝবে এই জায়গাটা। ইনসুলিনের প্রথম যে কাজটা, এর কাজ হচ্ছে কি জানো? যেমন থাইরক্সিন কি করেছিল, থাইরক্সিন যেমন তোমার ওই গ্লাইকোজেনকে ভেঙে বানিয়েছিল গ্লুকোজ, এর কাজ উল্টো। এর কাজ হবে গ্লুকোজকে বানাবে গ্লাইকোজেন। ঠিক আছে, এবার ধরে নাও সুগার হয়ে গেছে, এর মানে অলরেডি ওর রক্তে মিষ্টি আছে। সুগার মানে কি? মিষ্টি, গ্লুকোজ, শর্করা। আর তারপর যদি আবার যদি এক্সট্রা মিষ্টি আবার খাই, সুগার তো আরো বেড়ে যাবে। এই যে ডাক্তার বলে যে সুগার হলে মিষ্টি জাতীয় খাবার বন্ধ করতে হবে। ঠিক আছে, কিন্তু এবার স্যার আমি যদি স্যার বেশি করে মিষ্টি খাই, তো আমার কি সুগার হয়ে যাবে? না, যদি আমার ইনসুলিন ক্রিয়া ঠিকঠাক থাকে, সুগার আমার খেলেও কি আর না খেলেও কি। তাকাও নেক্সট। তাহলে কাজগুলো আমরা দেখছিলাম। নেক্সট যে কাজটা হচ্ছে, সেই কাজটা হচ্ছে শোনো মন দিয়ে। তাহলে আমাদের শরীরে মেদকে ভাঙতে সাহায্য করে কে? থাইরক্সিন। এছাড়াও আমরা বললাম যে আমাদের প্রত্যেকটা কোষে কোষে জমা আছে গ্লাইকোজেন, সেই গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ বানাবে কে? থাইরক্সিন। আরেকটা কাজ করবে, আমাদের কোষে কোষে প্রোটিনকে ভেঙে আবার বানাবে গ্লুকোজ, কে? ওই থাইরক্সিন। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ক্লাসে ওয়েলকাম, অনলাইন এবং অফলাইন সকলকে। ওকে, দেখো আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের নেক্সট পার্ট। আমাদের যে গ্রন্থিগুলো ছিল প্রাণী হরমোনের ক্ষেত্রে, সেগুলো আমরা জানবো, তাই তো? তো বলো আজকে আমরা কি জানবো বলো? থাইরয়েড গ্রন্থি জানবো, একদম। খুব মনোযোগ সহকারে বুঝবে, কেমন? দেখো আজকে জানবো থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে? তো প্রথমে দেখবো এর অবস্থান কোথায়, মানে এটা কোথায় এক্স্যাক্টলি এটা আছে আমাদের শরীরে। তারপরে দেখবো এর কাজগুলো কি কি, আর এখান থেকে কোন হরমোন খরিত হয়। ঠিক আছে, ওকে। তাহলে এই থাইরয়েড গ্রন্থি কিন্তু অবস্থান করছে আমাদের গলায়। কোথায় বলো? আমাদের গলায়। তোমরা আশা করি চিত্রে দেখতে পাচ্ছ, তোমরা বইয়ে দেখতে পাবে। দেখো এই চিত্রের মধ্যে তোমরা দেখতে পাবে যে থাইরয়েড গ্রন্থির যে অবস্থানটা আছে, এই যে আমাদের এটাকে বলে গ্রীবাদেশ। কি বলে এটাকে? গ্রীবাদেশ। ঠিক আছে, ল্যারিংসের ঠিক নিচে ট্রাকিয়ার দুপাশে। ট্রাকিয়া কোনটা? এই যে এখানে দেখছো একটা গলার, দেখো মানে গলাটা আছে এখানে আমাদের, না? এই যে লম্বা করে পাইপের মতো, এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। এই ট্রাকিয়ার দুপাশে আছে, মানে এই ট্রাকিয়াটার দুপাশে আছে আর ল্যারিংসের নিচে। তাহলে এইটা হচ্ছে আমাদের অবস্থান। তাহলে কি পেলাম অবস্থান? এটা হচ্ছে আমাদের ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু অবস্থানটা ঠিকঠাক পেয়ে গেছি। আচ্ছা, এবারে তোমরা জানো যে কোনো হরমোন কিন্তু নিজে থেকে ক্ষরিত হয় না, ওকে ক্ষরণ হওয়ার জন্য অন্য কোনো উদ্দীপকের দরকার। তাহলে এই যে থাইরয়েড গ্রন্থি থেকে যেই হরমোনটা ক্ষরিত হবে তার নাম কি? থাইরক্সিন। তো এখান থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় তার নাম হচ্ছে থাইরক্সিন। এই থাইরক্সিনকে আমরা আর কি দিয়ে লিখি বলতে পারবে কেউ? T4। এই T4 বলছি, এই টি মানে কি? টি ফর থাইরক্সিন। আর ফোর কথার অর্থ হচ্ছে যে এটার একটা পূর্ণ নাম আছে, সেই নামটা না বলে আমরা ডাক নাম বলি থাইরক্সিন, কিন্তু সের পূর্ণ নামটা কি আছে?
টেট্রা আয়োডোথাইরোনিন। কি বলো? এই যে টেট্রা আয়োডোথাইরোনিন, এই নামটাকে আমরা না বলে আমরা সংক্ষেপে বলছি কি বলো? থাইরক্সিন। ওকে, এরকম আরেকটা হরমোন বের হয়, তার নাম T3, ওর নাম হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমাকে কিন্তু প্রশ্ন করে পরীক্ষায় যে থাইরয়েড গ্রন্থি থেকে কোন দুটো হরমোন ক্ষরিত হয়, তো তোমরা বলবে স্যার এখান থেকে দুটো হরমোন, একটা হচ্ছে T4, একটা T3। দেখো মনে রাখবে, 4 মানে কিন্তু টেট্রা, আর 3 মানে কিন্তু ট্রাই। যেমন 1 মানে মনো, 2 মানে ডাই, 3 মানে ট্রাই, 4 মানে টেট্রা, 5 মানে পেন্টা, 6 মানে হেক্সা, 7 মানে সেপ্টা, 8 মানে অক্টা, 9 মানে নোনা, আর 10 মানে কি হেক্টা। তার মানে প্রত্যেকটা নাম যে আছে, তার মানে 4 এর জন্য টেট্রা আর 3 এর জন্য ট্রাই। ওকে ফাইন। তাহলে T4 আর T3 দুটোই হরমোন ক্ষরিত হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে, মানে এই জায়গা থেকে। ক্লিয়ার? তো এখানে একটা আমাদের গ্রন্থি আছে, তাহলে বুঝে গেলাম, এর হাত দিলেই বুঝতে পারবে। দেখো এখন বক্তব্য হচ্ছে, যেটা টেট্রা আছে এর অপর নাম থাইরক্সিন। সত্যি কথা বলতে আমরা থাইরয়েড গ্রন্থি থেকে এই থাইরক্সিনকেই বুঝি, একে অতটা আমরা বুঝি না, কারণ এর কাজটা আমরা অতটা ব্যাপকভাবে প্রচলিত দেখতে পাচ্ছি না। বেশি কোনটা প্রচলন? T4, থাইরক্সিন। তো পরীক্ষায় আসতেই পারে যে T4 এর রাসায়নিক নাম কি, তুমি থাইরক্সিন লিখতে পারো কিংবা লিখতে পারো টেট্রা আয়োডোথাইরোনিন। ডান, ফাইন। এবারে আমরা দেখে নেব এর মানে এদের কাজগুলো কি কি। কাজে যাওয়ার আগে একটুখানি দেখে নেব যে এই দুটো হরমোন যে উৎপত্তি লাভ করছে এই জায়গা থেকে, তার জন্য দায়ীকে ব্রেনে আছে আমাদের একটা গ্রন্থি, তার নাম পিটুইটারি। কি নাম বলো? পিটুইটারি। সেই পিটুইটারি থেকে, পিটুইটারি কোন ভাগটা, অগ্রভাগ না পশ্চাৎ ভাগ? অগ্রভাগ। ওই পিটুইটারির যে অগ্রভাগ আছে, সেই পিটুইটারির অগ্রভাগে একটা হরমোন আছে, তার নাম হচ্ছে TSH। কি বলো? TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তার মানে এই হরমোন দুটোকে উৎপত্তি লাভে সাহায্য করবে TSH। এর ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। স্টিমুলেটিং কথার মানে হচ্ছে জাগ্রত করা, উদ্দীপিত করা, উত্তেজিত করা। তাহলে TSH হরমোনটা এই T4 কে আর T3 কে উৎপত্তি লাভে সাহায্য করবে। কোথায়? থাইরয়েড গ্রন্থির মধ্যে। এটা কোথায় উৎপত্তি লাভ করছে? পিটুইটারিতে। এবার এ যে উৎপত্তি লাভ করছে, একা তো উৎপত্তি লাভ করছে না, একে উৎপত্তি কে করাচ্ছে বলো? একে উৎপত্তি করাচ্ছে আবার TRH। TRH মানে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। তাহলে বলো এই হরমোনটা কোথায় উৎপত্তি লাভ করছে? হাইপোথ্যালামাস। তাহলে দেখো এই দুটো হরমোন একে ছাড়া উৎপত্তি লাভ করবে না, আবার একে ছাড়া উৎপত্তি লাভ করবে না। তার মানে এদের হচ্ছে এ হেড, আর এর আবার এ হেড। তাহলে এদের মাস্টার হচ্ছে এই, আর এর মাস্টার এই। তো এর নাম হচ্ছে, এটা তাহলে হচ্ছে কি মাস্টার গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে, আর হচ্ছে মাস্টার গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে। এটার নাম যেহেতু হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস, তো এটা আছে মস্তিষ্কে, এটাও আছে মস্তিষ্কে, এটার নাম পিটুইটারি। ওকে, তাহলে এই পিটুইটারিকে বলছি আমরা মাস্টার গ্ল্যান্ড। কি বলছে কে বলো? গ্ল্যান্ড কথার অর্থ হচ্ছে গ্রন্থি, গ্ল্যান্ড কথার অর্থ গ্রন্থি, আর এটার নাম হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। ফাইন।
তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রত্যেকটা হরমোনের কিন্তু উৎপত্তি দেখে গেলাম, ঠিক আছে। এবার দেখে নেব, শোনো মন দিয়ে। তার মানে প্রথমে একে উত্তপ্ত উত্তপ্ত করলো, মানে জাগ্রত করলো, একে জাগ্রত করলো। প্রত্যেকটা হরমোন কিন্তু যখন অন্যকে জাগ্রত করছে, তার সঙ্গে মিশে যাচ্ছে ওই রক্তের সঙ্গে মিশে যাচ্ছে। আর যখনই T4 এবং T3 উৎপত্তি হয়ে গেল, এবার এরা যে কাজগুলো করবে সেই কাজগুলো এখন আমরা দেখব। তাহলে কাজ, প্রথম যে কাজটা করবে সেই কাজটা অত্যন্ত ভাইটাল, সেটা হচ্ছে বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করবে। কি বললাম বলো? বিপাকীয় ক্রিয়া। এখন বক্তব্য হচ্ছে বিপাকীয় ক্রিয়া জিনিসটা কিসের। আগে জানতে হবে বিপাক কি জিনিস। বিপাকীয় স্পেলিংটা দীর্ঘই হতে পারে, হ্যাঁ? বিপাকীয় ক্রিয়া। এখন দেখতে হবে বিপাক জিনিসটা কি। বিপাক কথার অর্থ হচ্ছে যে প্রত্যেকটা কোষে কোষে অনবরত রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। প্রত্যেকটা কোষে কোষে মানব শরীরে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, এবং সেই বিক্রিয়ার ফলে আমাদের প্রত্যেকটা কোষে কোষে তাপ শক্তি উৎপন্ন হয়। কি বলো? তাপ শক্তি উৎপন্ন হয়, মানে ক্যালোরি উৎপন্ন হয়। তাহলে এটাই হচ্ছে বিপাকীয় ক্রিয়া। তাহলে এই বিপাক ক্রিয়ায় সাহায্য করছে T3 T4, মানে এই আমরা বলতে পারি থাইরক্সিন আর ট্রাইআয়োডোথাইরোনিন হরমোন গুলো সম্মিলিত ভাবে। কিন্তু বেশি করে যদি নামটা আমরা নেব কার, থাইরক্সিনের। থাইরক্সিনের কাজ মানে এই কাজগুলি তোমরা বলবে। তাহলে থাইরক্সিনের প্রথম কাজ হবে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করা। বিপাক ক্রিয়া মানে প্রত্যেকটা কোষে কোষে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপাদন করে। তাপ উৎপাদন করে, তাহলে প্রত্যেকটা কোষে কোষে রাসায়নিক বিক্রিয়া যে উৎপন্ন হচ্ছে বা উৎপন্ন করছে, কি উৎপন্ন করছে? তাপ এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস। এর ফলে কি হচ্ছে? শরীরে তাপ শক্তির যোগান দিচ্ছে। তাহলে তাপকে আমরা কি বলি? শক্তি বলি। শক্তিকে আমরা ক্যালোরি বলতে পারি। তাহলে প্রশ্ন হচ্ছে ক্যালোরি জেনিক। জেনিক কথার মানে হচ্ছে উৎপন্ন করছে। তাহলে ক্যালোরি জেনিক মানে ক্যালোরিকে উৎপন্ন করছে কোন হরমোন? থাইরক্সিন। তাহলে থাইরক্সিনের অপর নাম হচ্ছে ক্যালোরি জেনিক হরমোন। লিখে রাখো। তাহলে থাইরক্সিন হরমোন যে আছে, এই থাইরক্সিন এর অপর নাম ক্যালোরি জেনিক হরমোন। ক্যালোরি জেনিক হরমোন। ওকে। দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে একটা কি পেলাম বলো? এক পেলাম বিপাক ক্রিয়া করছে। নাম্বার 2 কি বলতে পারি? নাম্বার 2 বলতে পারি আমাদের প্রত্যেকটা কোষে কোষে আমরা যখন কোনো খাদ্য গ্রহণ করছি, প্রত্যেকটা কোষে কোষে খাদ্য কিন্তু জমা হচ্ছে, এবং সেই খাবারটা জমা হচ্ছে কি উপায়ে? শোনো, মনে রাখবে, আমরা যে কোনো খাবার যখন খাচ্ছি, যেমন আমরা খেলাম কোনো শর্করা খাবার খেলাম বা গ্লুকোজ খাবার খেলাম, শ্বেতসার, সিদ্ধ শ্বেতসার, সেই খাবারটা যখন পাকস্থলীতে যাচ্ছে, পাকস্থলীতে যাওয়ার পরে সেটা কোথায় যায়? ক্ষুদ্রান্তে যায়। ক্ষুদ্রান্ত্রের ভিলাই বা ভিল্লি অঞ্চলে, সেখানে গিয়ে খাবারটা শোষিত হচ্ছে। খাবারটা শোষিত হয়ে রক্তে মিশছে। রক্তে মেশার পর সেই খাবারটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা কোষে কোষে যাচ্ছে, এবং প্রত্যেকটা কোষে কোষে খাবারটা ওই গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকছে। তাহলে গ্লুকোজ যখন সঞ্চিত হচ্ছে গ্লাইকোজেন হিসেবে, সেই গ্লাইকোজেনটাকে আবার পরবর্তীতে ভেঙে গ্লুকোজে রূপান্তর হতে সাহায্য করছে থাইরক্সিন। ক্লিয়ার? দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে আমি কি বললাম? যে আমাদের প্রত্যেকটা কোষে কোষে খাদ্যগুলো, গ্লুকোজগুলো জমা আছে কি হিসেবে? গ্লাইকোজেন হিসেবে। কি বলো? গ্লাইকোজেন হিসেবে। এবার কোনো ব্যক্তি যদি উপবাস থাকে, মানে রোজা অবস্থায় থাকে, তাহলে তার শরীরে যে খাদ্যটা জমা আছে গ্লাইকোজেন হিসেবে, সেই গ্লাইকোজেনটা ভেঙে ভেঙে আবার তৈরি হবে গ্লুকোজ আর রক্তে মেশাবে। তাহলে এই কাজটা কে সম্পন্ন করছে? থাইরক্সিন। তাহলে কি পেলাম? বলতে হবে স্যার গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে থাইরক্সিন। তাহলে কি পেলাম? গ্লাইকোজেনকে
গ্লুকোজে রূপান্তর করে। ওকে ফাইন। নাম্বার 3 কি বলতে পারি আমরা? তাহলে বলতো, যদি প্রত্যেকটা কোষে যে খাদ্যটা জমা আছে গ্লাইকোজেন হিসেবে, তাকে যদি ভাঙে আর রক্তে মিশিয়ে দেয়, তাহলে আমাদের এর ফলে শরীরের যে মেদটাকে ভাঙবে না গড়বে? ভাঙবে। তাহলে শরীরের মেদ ভাঙাতে সাহায্য করে কে? তাহলে দেখো, শরীরের মেদ ভাঙতে সাহায্য করে। ওকে ডান। নেক্সট যেটা আসছে শোনো, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজগুলো হচ্ছে বিপাক ক্রিয়ার সঙ্গে কিন্তু জড়িত। ওকে তাকাও নেক্সট। তাহলে কাজগুলো আমরা দেখছিলাম। নেক্সট যে কাজটা হচ্ছে, সেই কাজটা হচ্ছে, শোনো মন দিয়ে, তাহলে আমাদের শরীরে মেদকে ভাঙতে সাহায্য করে কে? থাইরক্সিন। এছাড়াও আমরা বললাম যে আমাদের প্রত্যেকটা কোষে কোষে জমা আছে গ্লাইকোজেন, সেই গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ বানাবে কে? থাইরক্সিন। আরেকটা কাজ করবে, আমাদের কোষে কোষে প্রোটিনকে ভেঙে আবার বানাবে গ্লুকোজ কে? ওই থাইরক্সিন। তাহলে নাম্বার 4 কাজ বলতে পারি, 4 মনে হয় না? তাহলে কি বললাম 4 নম্বরে? প্রোটিনকে ভেঙে গ্লুকোজে রূপান্তর করবে। রূপান্তর করবে কে? থাইরক্সিন। ফাইন। পরে আমরা কাজ বলতে পারি যে আমাদের এই যে কোষে কোষে কি বলবো, মেদ ভাঙতে বললাম, প্রোটিনকে ভেঙে গ্লুকোজ, এইরকম ভাবে যখন ফ্যাটকে ভাঙে, বলো আমাদের শরীরে ফ্যাট জমে আছে, সেই ফ্যাটকে যখন ভেঙে ও কি বানাবে? কিটোন বডি উৎপন্ন করবে। কিটোন বডি এক প্রকারের কণা, এক প্রকারের উপাদান বলতে পারি, যেটা আমাদের শরীরে ফ্যাট থেকে ভেঙে তৈরি হয়। এই কিটোন বডি কিন্তু খুব একটা ভালো জিনিস নয়, ক্ষতিকর জিনিস। বুঝতে পেরেছ? তাহলে ফ্যাটকে ভেঙে কিটোন বডি উৎপন্ন করে। ওকে তাহলে প্রশ্ন হচ্ছে, তার মানে থাইরক্সিনের কাজ হচ্ছে ভাঙাভাঙি, থাইরক্সিনের কাজই হচ্ছে ভাঙাভাঙি। কিন্তু স্যার এই যে ফ্যাটকে ভেঙে যে কিটোন বডি উৎপন্ন করলো, তাহলে এর অপর নাম বলতে পারি কি? বলো, কিটোজেনিক হরমোন। কেন? যেহেতু কি উৎপন্ন করছে? কিটোন, আর জেনিক মানে উৎপন্ন করা, কিটোজেনিক। তাহলে এর অপর নাম হচ্ছে আবার কি? বলো, এর অপর নাম বলতে পারি আমরা কিটোজেনিক হরমোন। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এর অপর নাম হচ্ছে কিটোজেনিক হরমোন, কারণ কিটোন বডি উৎপন্ন হতে সাহায্য করে। ওকে ফাইন। নাম্বার 6, সেটা হচ্ছে এর আরো একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিএমআর কে নিয়ন্ত্রণ করে। বিএমআর কে নিয়ন্ত্রণ করে। বিএমআর এর ফুল ফর্ম হচ্ছে বেসাল মেটাবলিক রেট। আচ্ছা নাম্বার 7 আমরা বলতে পারি ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে হৃদস্পন্দনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। ব্লাড প্রেসার হাই নাকি লো, এটা কিন্তু এই কাজটাতেও কিন্তু নির্ভর করছে কার উপর? এই থাইরক্সিন হরমোনের উপর। ওকে তাহলে সেই থাইরক্সিন হরমোন কি করে বলো? তাহলে বলবো আমরা হৃদস্পন্দন। হৃদস্পন্দন মানে হার্ট, দিল, দিল, দিল তো নাকি এটা? দিল। এই হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, আর কি করে বলো? রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। তাহলে তোমাদের থাইরক্সিন নিয়ে কোনো প্রশ্ন আশা করি নেই। আর অবস্থান জেনে গেলে, কাজ জেনে গেলে,
কার জন্য কাজ করবে জেনে গেলে, কোথায় ওর উৎপত্তি জেনে গেলে, কি কি হরমোন সেটা বুঝে গেলে, এবং প্রত্যেকটা জিনিস তোমাদের আশা করি ক্লিয়ার, প্রত্যেকটা কাজ ওর সঙ্গে জড়িত। তাহলে প্রশ্ন কিন্তু আসবে, ক্যালোরিজেনিক হরমোন কার নাম? থাইরক্সিন। কিটোজেনিক হরমোন কার নাম? থাইরক্সিন। মেদ গিয়ে ভাঙবে কে? থাইরক্সিন। গ্লুকোজ উৎপন্ন করবে কে? থাইরক্সিন। সব জেনে গেলে তাহলে হৃদস্পন্দন বৃদ্ধি করবে কে? রক্তচাপ বাড়াবে কে? ক্লিয়ার? বাহ, হ্যাঁ। ক্রম পরিণতি মানে হচ্ছে যেটা আছে আরবিসি আছে না, রেড ব্লাড কর্পাসেল, এই লোহিত রক্ত কণিকাটাকে ম্যাচিওর বানায়, মানে শেষের দিকে গিয়ে ওকে ওর পূর্ণ বিকাশে সাহায্য করে, বা একদম ম্যাচিওর অবস্থা থেকে বার্ধক্য অবস্থায় নিয়ে যায়। তো অত দরকার নেই, যে কোনো 3টা পয়েন্ট, এতটি পয়েন্ট বললাম তো, সবগুলো না তো চলবে। ওকে, তাহলে থাইরক্সিন আমাদের কমপ্লিট। এবার জানবো কি বলো, এবারে জানবো আমরা অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ। শোনো, খুব মন দিয়ে বুঝো, হ্যাঁ। অগ্নাশয়, শোনো খুব ধ্যান দিয়ে বোঝো। প্রথমে আমরা আজকে দেখব যে এই যে অগ্নাশয় বলছি, অগ্নাশয়কে ইংলিশে বলা হয় প্যানক্রিয়াস। কি বলে বলো? প্যানক্রিয়াস। তো আমরা প্যানক্রিয়াসও বলতে পারি বা অগ্নাশয় বলতে পারি, ঠিক আছে। এই অগ্নাশয় যে গ্রন্থিটা আছে, তো বলছে অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ। কেন বলছে স্যার? অন্তঃক্ষরা কোষ থেকে তোমরা জানো হরমোন ক্ষরিত হয়, আর একটা হয় বহিঃক্ষরা কোষ, এখান থেকে কি বের হয়? উৎসেচক ক্ষরিত হয়। তার মানে কি স্যার, অগ্নাশয়ের কি দুটোই আছে? হ্যাঁ, দুটোই আছে। অগ্নাশয় এমন একটা গ্রন্থি যে এখানে অন্তঃক্ষরা কোষও আছে, আবার বহিঃক্ষরা কোষও আছে। বহিঃক্ষরা কোষও আছে, কিন্তু আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি অন্তঃক্ষরা কোষ নিয়ে জানবো। কেন? কারণ আজকের চ্যাপ্টারে আমরা হরমোন পড়ছি, তো আমরা অন্তঃক্ষরা কোষ নিয়ে পড়বো নিশ্চয়ই, বহিঃক্ষরা পড়বো না। কিন্তু এই অন্তঃক্ষরা কোষ থেকে যেমন হরমোন ক্ষরিত হয়, এখান থেকে কি বেরোয় বলো? হরমোন ক্ষরিত হয়। তো এইখান থেকে কিন্তু হরমোন ক্ষরিত হয় না, এখান থেকে কি হয় বলো? উৎসেচক ক্ষরিত হয়। কি বলে বলো? উৎসেচক ক্ষরিত হয়। উৎসেচকের কাজ কিন্তু হরমোনের কাজের মতো নয়। উৎসেচকের কাজ হচ্ছে খাদ্যকে হজম করা, কোন একটা খাদ্যকে হজম করা। আর হরমোনের কাজ কিন্তু খাদ্যকে হজম করা মোটেও নয়, ঠিক আছে। তো যেহেতু এখান থেকে স্যার উৎসেচকও ক্ষরিত হয়, আবার হরমোনও ক্ষরিত হয়, এর মানে স্যার এখানে বহিঃক্ষরা গ্রন্থি আছে, এখানে স্যার অন্তঃক্ষরা গ্রন্থি আছে। যেহেতু দুই ধরনের গ্রন্থি আছে, মানে মিক্সার আছে, তার মানে এখানে কি আছে? মিক্সার আছে। এই জন্য এই অগ্নাশয়কে বলি আমরা মিশ্র গ্রন্থি বলি। কি বলি বলো? এই দুটো কারণের জন্য একে আমরা বলি মিশ্র গ্রন্থি। পরীক্ষায় কিন্তু আসবে, পরীক্ষায় যে একটি মিশ্র গ্রন্থির নাম বলো, তোমরা বলবে অগ্নাশয়। স্যার কোথায় আছে এই গ্রন্থিটা আমাদের শরীরে? আমাদের শরীরে এইখানে আছে, এইখানে, এই যে এইখানে আছে। কোথায়? পেটের মধ্যে। তো স্যার পেটের মধ্যে কোন জায়গায়? আমি দেখাতে পারবো না কেটে ফেটে, তো এখানে কিন্তু পাকস্থলী আছে আমাদের, একটা স্টোমাক যে আকৃতির মতো আছে। কেমন বলো? যে আকৃতির মতো, দেখবে এমনি করে আছে বাঁকানো। তো তোমরা চিত্রে দেখতে পাবে আশা করি। তো তোমরা দেখো চিত্রের মধ্যে, আশা করি লক্ষ্য করছো যে এইখানে কিন্তু আমাদের ওই অবস্থান করছে এই কি বলে অগ্নাশয় বা প্যানক্রিয়াস। ঠিকঠাক দেখে মনে হচ্ছে একটা লম্বা, ঠিক যেন একটা পাতার মতো দেখাচ্ছে, তাই না? দেখো যেরকম হচ্ছে একটা পাতার মতো বেশ লম্বা করে দেখাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয়। ফাইন। তো এবার বক্তব্য হচ্ছে, এই যে অগ্নাশয় গ্রন্থিটা আছে, তো এটার নাম মিশ্র গ্রন্থি, কারণ হরমোনও ক্ষরিত হচ্ছে, আবার উৎসেচকও ক্ষরিত হচ্ছে। তো আজকে আমরা উৎসেচক জানবো না, শুধু জানবো হরমোন সম্পর্কে। কেন? তোমরা কিন্তু এটা ক্লাস 9-এ জেনে এসছো, আমরা এখন ক্লাস 10-এ জানবো হরমোন। তো এখন দেখবো স্যার এখান থেকে কি কি হরমোন ক্ষরিত হয়। তাহলে ও হ্যাঁ, আগে লিখে দেবো যে এর অবস্থান কোথায়, তাই তো? আগে লিখে দিচ্ছি অবস্থানটা কোথায়। তো এই যে হরমোনটা আছে, হরমোন না, গ্রন্থি, তোমার কি বলেছেন অগ্নাশয়, এর অবস্থান হচ্ছে কোথায় বলো? এটা হচ্ছে পাকস্থলীর কাছে, পাকস্থলীর কাছে পাকস্থলীর কাছে
ডিওডিনামের কাছে বলতে হবে, পাকস্থলীর কাছে, ডিওডিনামের পাশে, ডিওডিনামের পাশে, ঠিক আছে, খাজ অঞ্চলটাতে অবস্থান করছে। ঠিক আছে, এটা পেলাম, অবস্থান পেলাম। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে এখান থেকে স্যার এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি কি স্যার হরমোন ক্ষরিত হয়। শোনো মন দিয়ে, আরেকটা দেখো লেখা আছে কথা, কোষ লেখা আছে না, কেন, ওখানকার কোষগুলোই গ্রন্থির মতো আচরণ করে। তো ওই কোষগুলোর আরেকটা নাম আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে অগ্ন্যাশয়ের যে অন্তঃক্ষরা কোষ আছে না, এই অন্তঃক্ষরা কোষের অপর নাম কি বললাম বলো, এটা অপর নাম বললাম আইলেটস অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কথার অর্থই হচ্ছে অন্তঃক্ষরা কোষ। ওকে, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে যেই হরমোনগুলো ক্ষরিত হবে, সেই হরমোনগুলোর নাম এবার আমি তোমাদেরকে এক এক করে বলবো। ঠিক আছে, ওকে। তো এবারে এখান থেকে যে হরমোনগুলো ক্ষরিত হচ্ছে, মেন দুটো হরমোন আছে, একটা ইনসুলিন আর একটা গ্লুকাগন। একটার নাম ইনসুলিন, আরেকটার নাম গ্লুকাগন। একটা ইনসুলিন আর একটা গ্লুকাগন, এই দুটো হরমোন মেইনলি অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোষ থেকে ক্ষরিত হচ্ছে। আচ্ছা, একটা তাহলে কি বললাম, এই অন্তঃক্ষরা কোষ থেকে যে দুটো হরমোন মেইন প্রধান হরমোন, একটা ইনসুলিন আর একটা গ্লুকাগন, এই দুটোই আমাদের সিলেবাসে আছে। আরো একটা হরমোন ক্ষরিত হয়, সেটা না জানলেও চলবে, তবুও লিখে দিচ্ছি, সেটার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। ওকে, এবার তিনটে যে আছে হরমোন, তিনটে হরমোনের উৎপত্তি তিন জায়গায়, মানে অবশ্যই অন্তঃক্ষরা কোষের মধ্যেই আছে, কিন্তু তিন জায়গায়। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে আছে, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের এই যে ইনসুলিন, এটা হচ্ছে বিটা কোষ। কোত্থেকে বলো, বিটা কোষ, এটা হচ্ছে বিটা কোষ। ঠিক, যেটা গ্লুকাগন, এ হচ্ছে কি বলো, আলফা কোষ। এটা কি বলো, আলফা কোষ। আর যেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন, এটা হচ্ছে ডেল্টা কোষ। এটা চিহ্ন আর কি, এটা বিটার চিহ্ন, এটা আলফা, এটা ডেল্টা, এই যে ভাবে, ঠিক আছে, এটার নাম ডেল্টা। ওকে, ফাইন। তাহলে হ্যাঁ, কিন্তু আমাদের মেন হচ্ছে একটা ইনসুলিন আর একটা গ্লুকাগন, এই দুটো হরমোন নিয়ে আজকে আমরা জানবো। আরেকটা আছে প্যানক্রিয়েটিক, দরকার নেই ওটা, পিপি ঘোষ যেটা বলছে প্যানক্রিয়েটিক দরকার নেই, ওটা আসে না। এই দুটো মেন আছে পরীক্ষায়। এবারে আমরা দেখব প্রত্যেকের এক এক করে কাজ। তো প্রথম কাজ দেখবো আমরা ইনসুলিনের। ওকে, কি দেখবো বলো, কাজ কার, ইনসুলিনের কাজগুলো আমরা এখন দেখবো। তো প্রথম যে কাজটা রয়েছে, খুব মনোযোগ সহকারে বুঝবে এই জায়গাটা। ইনসুলিনের প্রথম যে কাজটা, এর কাজ হচ্ছে কি জানো, যেমন থাইরক্সিন কি করেছিল, থাইরক্সিন যেমন তোমার ওই গ্লাইকোজেনকে ভেঙে বানিয়েছিল গ্লুকোজ, এর কাজ উল্টো, এর কাজ হবে গ্লুকোজকে বানাবে গ্লাইকোজেন। বুঝতে পেরেছ? তাহলে এই ইনসুলিনের প্রথম কাজ হবে গ্লুকোজকে ভেঙে ভেঙে না, গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করা। এটা প্রথম কাজ। স্যার কিভাবে, শোনো মন দিয়ে, আমরা যখন কোনো খাদ্য গ্রহণ করি, তো প্রত্যেকটা খাদ্য যখন আমরা খাই, তো যাচ্ছে প্রথম কোথায়, আমাদের মুখ গহ্বর দিয়ে ভেতরে দেখো এই গলবিল দিয়ে নেমে যাচ্ছে একদম গ্রাসনালী দিয়ে কোথায় যাচ্ছে, পাকস্থলী। পাকস্থলীর পর কোথায় যাচ্ছে, ওটা
ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্রের ওখানে ভেতরে কি আছে? ভিলাই। সেই ভিলাই বা ভিল্লি, যেটা আঙুলের মতো প্রবর্ধক অংশ, সেই ভিলাই দিয়ে খাদ্যটা শোষিত হচ্ছে। ঠিক আছে, সেই শোষিত হওয়ার পর খাদ্যটা চলে যাচ্ছে কোথায়? রক্তে। আর রক্ত জানো তোমরা যে রক্ত আমাদের শরীরে প্রত্যেকটা জায়গায় কিন্তু বয়ে চলছে। তো যখন কোনো একটা খাদ্য, যখন সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো, একদম ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো যখন রক্তে মিশছে, রক্ত এখানে কাজ করছে মাধ্যম হিসেবে। এর মানে রক্তের মাধ্যমে খাদ্যটা চারদিকে ভেসে ভেসে যাচ্ছে পুরো শরীরে। আর যেখানে যেখানে কোষ আছে, কোষ তো সব জায়গায় আছে, আমাদের পুরো শরীরে কোষ আছে, প্রত্যেকটা কোষে কোষে সেই রক্তের মাধ্যমে খাদ্যটা বয়ে বয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা কোষে গিয়ে সেই যে খাবারটা যাচ্ছে তার নাম হচ্ছে গ্লুকোজ। সেই গ্লুকোজটাকে নিয়ে নিয়ে কোষের মধ্যে জমিয়ে রাখছে গ্লাইকোজেন হিসেবে। যখন রক্তে খাবারটা থাকছে তখন তার নাম গ্লুকোজ। আর যখন সে খাবারটা ওখান থেকে নিয়ে রক্ত থেকে নিয়ে যখন কোষের মধ্যে গুছিয়ে রাখছে জমিয়ে, তার নাম হচ্ছে গ্লাইকোজেন। তাহলে গ্লুকোজকে গ্লাইকোজেন হিসাবে রূপান্তর করে কোষের মধ্যে সঞ্চিত রাখে কে? ইনসুলিন। গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করা কার কাজ? ইনসুলিনের কাজ। তাহলে বলো, এর ফলে যদি গ্লুকোজকে, শোনো, গ্লুকোজকে আমরা বলতে পারি শর্করা, বা একে আমরা বলতে পারি সুগার। তাহলে সেই সুগারটা রক্ত থেকে নিয়ে কোষের মধ্যে জমিয়ে রাখলো। তাহলে যদি রক্ত থেকে কোষটাকে নিয়ে, রক্ত থেকে খাদ্যটাকে নিয়ে যদি জমিয়ে রেখে দিই, তাহলে সেই রক্তের মধ্যে ওই গ্লুকোজটা কমলো না বাড়লো? কমলো। রক্তের মধ্যে গ্লুকোজ কমা, এর অর্থই হচ্ছে রক্তের মধ্যে শর্করা কমে গেল। শর্করা মানে সুগার, সুগারটা কমে গেল। তাহলে আমাদের রক্তের মধ্যে সুগারকে কে কমায়? ইনসুলিন। তো এই জন্য এর নাম হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। অ্যান্টি মানে কি? বিরুদ্ধ। অ্যান্টি মানে বাধা দেবে কাকে? ডায়াবেটিস হতে। তাহলে ডায়াবেটিস মানে কি? রক্তে সুগার বেড়ে যাবে। তো রক্তে সুগারটাকে কমাতে সাহায্য করছে কে? ইনসুলিন। দেখো, 2 নাম্বার হচ্ছে রক্তে গ্লুকোজ, গ্লুকোজ লিখবো না, লেখো শর্করা বা সুগার কমাতে সাহায্য করে কে বলো? ইনসুলিন। তাহলে এর অপর নাম কি? অ্যান্টি ডায়াবেটিক হরমোন। প্রশ্ন কিন্তু আসবে যে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা শর্করা হতে দেবে না, সুগার হতে দেবে না কোন হরমোন? ইনসুলিন। তাহলে এই হরমোনটা ভালো না খারাপ? ভালো। তাহলে এই হরমোনটা যত বেশি মাত্রায় ক্ষরিত হবে, যত বেশি বেশি ক্ষরিত হবে, এর মানে তার রক্তে সুগার তত বেশি থাকবে না। মানে সুগারটাকে কমাতে সাহায্য করছে। ইনসুলিনের কাজ রক্তে সুগার হতে দেবে না। অবশ্যই ইনসুলিন ভালো। তাহলে তাহলে স্যার যদি কোনো কারণে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ যদি স্যার খারাপ হয়ে যায়, তার মানে তার ইনসুলিন আর ক্ষরিত হবে না। যদি স্যার ইনসুলিন ক্ষরিত না হয়, তাহলে তার স্যার রক্তের স্যার সুগারটা স্যার রক্তেই থেকে যাবে। আর যখন স্যার ডাক্তারের বাড়ি গিয়ে যখন স্যার সুগারটা যখন চেক করে বা রক্ত যখন নেবে, তো রক্তের মধ্যে সুগার আসবে। যখন চেক করে দেখবে বাপরে হাই সুগার, তার মানে তখন বলবে ডাক্তার আপনার সুগার হয়ে গেছে। এর জন্য দায়ী কিন্তু ইনসুলিন হরমোনটা আপনার ক্ষরিত হচ্ছে না। তখন তাই কি করতে হবে? বাইরে থেকে ইনসুলিন ট্যাবলেট নিতে হবে। বাইরে থেকে ইনসুলিন ট্যাবলেট নিতে হবে। যেই হরমোনটা নিজে নিজে উৎপত্তি হতো পাকস্থলীর পাশে যে আছে অগ্নাশয়, এই অগ্নাশয় থেকে যে হরমোনটা ক্ষরিত হতো ইনসুলিন, ওই কাজটা ও কিন্তু সম্পন্ন করত। কিন্তু যেহেতু সম্পন্ন হচ্ছে না, হরমোন ক্ষরিত হচ্ছে না, ওকে বাইরে থেকে বাজার থেকে ট্যাবলেট নিতে হচ্ছে, আর দিয়ে ওই ইনসুলিনের ঘাটতিটা পূর্ণ করছে। তখনও সুগারটা কমাচ্ছে, চেষ্টা করছে কমাবার। তার মানে বুঝতে পারছো তো কত বড় ফ্যাক্টর আছে এই অগ্নাশয়ে, আর আমরা একে অবহেলা করছি।
ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, তাহলে কাজগুলো সব বুঝতে পারছো তো? এরপরে নাম্বার যে 4 কাজটা হচ্ছে, হ্যাঁ 3, নাম্বার যে 3 কাজটা হচ্ছে, সেই কাজটা কি বলতো? এই যে শোনো মন দিয়ে, প্রোটিন যখন আছে আমাদের শরীরে, খুব শোনো মন দিয়ে, আমাদের শরীরে এই যে প্রোটিন আছে, ফ্যাট আছে, মানে মেদ আছে, এই প্রোটিন, ফ্যাট এবং মেদ একে ভাঙাতে একে ভাঙাতে সাহায্য করে কে বলেছিলাম? থাইরক্সিন। এই যে হরমোনগুলো ভেঙে যখন এই প্রোটিন, ফ্যাট আর মেদ যখন ভেঙে কি উৎপন্ন হচ্ছে? গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। তো সেই উৎপাদন হতে কে দেবে বাধা? ইনসুলিন। তার মানে থাইরক্সিন যে কাজটা ওকে ভাঙতে সাহায্য করছে, এখানে কিন্তু ইনসুলিন সেটা ভাঙতে সাহায্য করছে না। তাই প্রশ্ন কিন্তু আসবে। আচ্ছা, এখানে একটা কথা আমি বলে দিই আমি, যে যখন গ্লাইকোজেন হলো, রক্তের গ্লুকোজ কোষে কি হলো? গ্লাইকোজেন হলো। এটাতে কে হেল্প করলো? ইনসুলিন। আর এটা প্রক্রিয়ার নাম কি জানো? যেহেতু গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তো এটার নাম গ্লাইকোজেনেসিস। মনে রাখবে, জেনেসিস মানে হচ্ছে প্রস্তুতি বা তৈরি, আর গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেন তৈরি হচ্ছে। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হচ্ছে কার জন্য? ইনসুলিনের জন্য। তো এটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া। তো একই রকম ভাবে যখন প্রোটিনটা ভেঙে তৈরি হবে গ্লুকোজ, তার নাম হচ্ছে নিওগ্লুকোজেনোসিস। লেখো। তাহলে আমি যদি বলি যে প্রোটিন থেকে যখন উৎপন্ন হচ্ছে গ্লুকোজ, উল্টো কাজ, তো তার নাম কি? নিওগ্লুকোজেনোসিস। লেখো না, নাম্বারিং কি আছে? শোনো মন দিয়ে, তাহলে নিওগ্লুকোজেনেসিস যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়ায় কি হয়? প্রোটিন থেকে ভেঙে কি উৎপন্ন হবে? গ্লুকোজ। তাহলে গ্লুকোজ উৎপাদনে সাহায্য করবে না বাধা দেবে? তাহলে এই প্রক্রিয়া কি করবে? বাধা দেবে। তাহলে এই প্রক্রিয়ায় বাধা দেয়, বা একে আমরা বলি প্রতিবন্ধক রূপে কাজ করে। প্রতিবন্ধক কথার মানে হচ্ছে ওকে আটকাবে, যে এই প্রোটিন ভেঙে কিন্তু গ্লুকোজ উৎপন্ন করা যাবে না। মানে কেন যেন মনে হচ্ছে ইনসুলিনের কাজই হচ্ছে, আমি ভাই গ্লুকোজ বানাতে দেব না রক্তে, আমি ভাই গ্লুকোজ রাখতে দেব না, হয় তুমি গ্লাইকোজেন থাকো আর নয় সুগার তুমি সরো, কিন্তু আমি সুগার থাকতে দেব না। তো যেখানেই কথা উঠবে যে গ্লুকোজ বানাচ্ছে, মানে ইনসুলিন ওকে সরাবে, একদম দূর হও, গ্লুকোজ তৈরি করা যাবে না। গ্লুকোজ তৈরি মানে কি? রক্তের মধ্যে সুগার, আর রক্তের মধ্যে সুগারকে হতে দেবে না ইনসুলিন। তো ইনসুলিনের কাজই হচ্ছে সুগারকে কমানো। দেখো মোদ্দা কথা, এই যে লেখা দেখো, সুগার বা শর্করাকে কমাতে সাহায্য করে ইনসুলিন। বুঝে গেলে? নাম্বার 4 পয়েন্ট। নাম্বার 4 কি? হ্যাঁ, ফ্যাটকে আমি কি বলেছিলাম? থাইরক্সিনের একটা কাজ বলেছিলাম, যে ফ্যাটকে ও ভেঙে বানাবে কিটোন বডি। আর এটা খারাপ না ভালো জিনিস? খারাপ জিনিস। ওই কিটোন বডি তৈরিতে বাধা দেবে কে? ইনসুলিন। তাহলে ইনসুলিনের অপর নাম অ্যান্টি কিটোজেনিক হরমোন। কেন অ্যান্টি? অ্যান্টি মানে বাধা দেবে কি হতে? কিটোনকে তৈরি হতে। আর যদি বলা হয়, শুধুমাত্র যদি বলা হয় কিটোজেনিক হরমোন, তো কি উত্তর হবে? থাইরক্সিন। আর যদি বলে অ্যান্টি কিটোজেনিক, ইনসুলিন। তাহলে দেখো এটি কি বলবে? ফ্যাটের ভাঙনে কিটোন বডি উৎপন্ন হতে বাধা দেবে, তাই তো? ফ্যাটের ভাঙনে কিটোন বডিকে উৎপন্ন হতে বাধা দেবে কে? ইনসুলিন হরমোন। তাই এর অপর নাম অ্যান্টি অ্যান্টি কিটোজেনিক হরমোন। এর অপর নাম অ্যান্টি
কিটোজেনিক হরমোন। তার মানে এটুকু আমরা শিওর হয়ে গেলাম, যখন বলবে কিটোন বডি উৎপন্ন করবে কে? থাইরক্সিন। আর উৎপন্ন করতে দেবে না কে? ইনসুলিন। ক্লিয়ার? অ্যান্টি ডায়াবেটিক হরমোন ইনসুলিন। তাহলে বলো, শোনো মন দিয়ে, যদি ইনসুলিনের ক্ষরণ ক্রিয়া বন্ধ হয়ে যায় কোনো ব্যক্তির শরীরে, তাহলে যদি ইনসুলিন ক্রিয়া বন্ধ হয়ে যায় এর মানে ওর শরীরে সুগার কিন্তু বাড়বে। যদি সুগার বাড়ে, এটা রোগের নাম হচ্ছে ডায়াবেটিস। এর নাম কি? ডায়াবেটিস। কিন্তু ডায়াবেটিস অন্য আরেকটা কারণে হয়। কি বলেছিলাম? আমাদের যে পশ্চাৎ পিটুইটারি থেকে হরমোনটা ক্ষরিত হয়, যার নাম বলেছিলাম এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই এডিএইচ হরমোনের যদি কম ক্ষরণ হয়, তাহলেও কিন্তু রক্তে কিন্তু মানে রক্তের যে জলের যে পুনঃবিশেষণ হতো ওই বৃক্কের মধ্যে, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে বা হালকা মাত্রায় হবে। এর ফলেও কিন্তু বহুমূত্র রোগ হতো, কিন্তু ওখানে কোনো সরকার গল্প ছিল না। তো ওটা ছিল ডায়াবেটিস ইনসিপিডাস। আর যেটা আজকে জানলাম, যে ইনসুলিনের ক্রিয়া বন্ধ হয়ে গেলে রক্তের মধ্যে যে সুগার বেড়ে যাবে, এটার নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। তাহলে বলো, ইনসুলিনের কম ক্ষরণে কোন রোগ হয়? ডায়াবেটিস মেলিটাস। সেটাও বলবো, ডায়াবেটিস মেলিটাস। তাহলে প্রশ্ন হচ্ছে যে ইনসুলিন হরমোনের কম ক্ষরণে কোন রোগ হয়? ডায়াবেটিস মেলিটাস বা বহুমূত্র রোগ। একে বলি আমরা বহুমূত্র রোগ। তাহলে এর জন্য দায়ী সম্পূর্ণরূপে ইনসুলিন হরমোন। এখন বক্তব্য বলেছে ওই স্যার, যদি স্যার বেশি মাত্রায় ক্ষরিত হয়, যদি বেশি মাত্রায় ক্ষরিত হয় এর মানে হচ্ছে স্যার যত স্যার রক্তে আছে গ্লুকোজ, সমস্ত স্যার গ্লুকোজ নিয়ে একদম কোষের মধ্যে জমিয়ে দিল, রক্তে স্যার গ্লুকোজ নাই, এর মানে সুগার লো। ওই ব্যক্তির সুগার লো হয়ে গেছে। হাই সুগার নাই, লো সুগার। লো সুগার মানেও কিন্তু সমস্যা। কথা বুঝলি কি বুঝলে না? এর মানে ওকে এটা বলতে চাইছে যে তোমার রক্তে সুগার নেই, তুমি ভালো মন্দ খাওয়া দাওয়া করে রক্তের মধ্যে সুগারকে নিয়ে এসো। তখন ডাক্তার বলে সুগার লো, খাওয়া দাওয়া বাড়াও। সুগার হাই, খাওয়া দাওয়া ছাড়ো। কেন? সুগার হাই মানে কি? রক্তে ওর গ্লুকোজে পরিপূর্ণ আছে, রক্তে গ্লুকোজ পরিপূর্ণ আছে। তো ডাক্তার ওকে পরামর্শ দেয় যে তুমি খাওয়াটা একটু কমাও, তবেই তোমার শরীরে সুগারটা একটু কমবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু খাওয়ার উপর ডিপেন্ড করে না, এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে হরমোনের উপরে। ঠিক আছে? এবার ধরে না কারো সুগার হয়ে গেছে, এর মানে অলরেডি ওর রক্তে মিষ্টি আছে। সুগার মানে কি? মিষ্টি, গ্লুকোজ, শর্করা। আর তারপর যদি আবার যদি এক্সট্রা মিষ্টি আবার খাই, সুগার তো আরো বেড়ে যাবে। এই জন্য ডাক্তার বলে যে সুগার হলে মিষ্টি জাতীয় খাবার বন্ধ করতে হবে। ঠিক আছে? কিন্তু এবার স্যার আমি যদি স্যার বেশি করে মিষ্টি খাই, তো আমার কি সুগার হয়ে যাবে? না। যদি আমার ইনসুলিন ক্রিয়া ঠিকঠাক থাকে, সুগার আমার খেলেও কি আর না খেলেও কি। কিন্তু যদি সুগার হয়ে থাকে, না খাওয়াটা উচিত। ঠিক আছে? আশা করি ক্লিয়ার তাহলে। ওকে, তাহলে তোমরা মিষ্টি খাচ্ছ কি খাচ্ছ না? খাবে, প্রবলেম নাই। কি করলে? এটা ভালো প্রশ্ন বলেছে স্যার, কি করলে পরে স্যার ইনসুলিন খারাপ হয়ে যেতে পারে? হাঁটা চলা বন্ধ করে দিলে, কাজকর্ম করা বন্ধ করে দিলে, খালি শুয়ে শুয়ে থাকলে, যে পড়াশোনা করবে না তার। হ্যাঁ, শোনো, প্রশ্ন বলেছে স্যার কার স্যার ইনসুলিন ক্রিয়া বন্ধ হয়ে যাবে? যে পড়াশোনা করবে না। ঠিক আছে? হ্যাঁ, যে টিউশন আসবে না, যে টিউশন আসবে না, যে বাড়িতে রেগুলার পড়বে না, যে বাড়িতে রেগুলার পড়বে না, যে টিউশন একটু কষ্ট করে মানে আসতে যদি কেউ যদি প্রবলেম দেখায়, তার ক্ষেত্রে এই হরমোনটা বন্ধ হবে। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে ইনসুলিনের ক্রিয়া খতম। এবার আসবো কি বলো? গ্লুকাগন। এবার জানবো আমরা কার কাজ? গ্লুকাগন। এর মানে কি? আলফা কোষ থেকে উৎপত্তি। ঠিক আছে? অগ্নাশয়ের আলফা কোষ থেকে কি হচ্ছে? গ্লুকাগন। শোনো মন দিয়ে,
ইনসুলিনের যে কাজগুলো আমরা দেখলাম তার উল্টো কাজ হবে গ্লুকাগন, একদম উল্টো কাজ। কি হবে স্যার? তাহলে কি ইনসুলিন যে কাজটা করছে, যেমন স্যার রক্তের সুগার কমাচ্ছে, তাহলে এ বাড়াবে স্যার? একদম। প্রথম কাজ হবে স্যার যে গ্লুকাগন রক্তে সুগার বাড়ায়। রক্তে সুগার বৃদ্ধি করে। ওকে, তাহলে সুগার যখন বৃদ্ধি করে কখন? এই যে যখন রক্তের মধ্যে সুগার, যখন এই যে ইনসুলিন ক্রিয়া করছে, ইনসুলিন যখন ক্রিয়া করছে তখন কিন্তু রক্ত সুগার কমছে, তখন ওখান থেকে আবার একটা পজিটিভ ফিডব্যাক যাচ্ছে যে সুগারকে বাড়াও, তো আবার কিন্তু কি হচ্ছে খরিত? গ্লুকাগন। কথা বুঝলে কি বুঝলে না? তখন আবার যখন গ্লুকাগন যখন বৃদ্ধি পাচ্ছে তখন রক্তের সুগার কি হচ্ছে বলো? বেড়ে যাচ্ছে। তখন আবার বেড়ে যাচ্ছে, আবার হচ্ছে নেগেটিভ সিগন্যাল যে কি সুগারটা কমাও, তখন আবার খরিত হচ্ছে ইনসুলিন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে দুটোই একসঙ্গে খরিত হচ্ছে। যখন এ বেশি হয়ে যাচ্ছে তখন এ খরিত হচ্ছে, যখন এ আবার যখন খরিত হচ্ছে তখন আবার এ আসছে। তার মানে দুজনেই কিন্তু একটা ব্যালেন্স করে চলছে। বুঝলে কথা না? বুঝলে না? দুজনেই কিন্তু একে অপরের তাহলে কি বিপরীত হরমোন। আর এই যে যখন এ খরিত বেশি তো সুগার লো, এ খরিত বেশি সুগার হাই, এই হাই আর লো, হাই এবং লো সারাক্ষণ করতেই আছে। কথা বুঝলে কি বুঝলে না? তো এটাকে আমরা বলি দ্বৈত ক্রিয়া বলি। দুটো কাজ হচ্ছে একসঙ্গে, একে বলি দ্বৈত ক্রিয়া বা দ্বৈত নিয়ন্ত্রণ। ঠিক আছে, তাহলে ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীত ক্রিয়া করে। কি ঠিক না বেঠিক? পরস্পর বিপরীত ক্রিয়া করে। ঠিক আছে, আর একে অপরকে ভারসাম্যটা বজায় রাখে। তাহলে ইনসুলিনের যে কাজ যদি পজিটিভ হয়, এর কাজ নেগেটিভ। যদি এ নেগেটিভ করে, ও করবে পজিটিভ। একে অপরের বিপরীত হরমোন। আর আমাদের এখানে যতজন আছি প্রত্যেকের ক্ষেত্রে দুটো হরমোন একসাথে ঠিকঠাক ক্রিয়া করছে বলে এখানে আমাদের কারোরই সুগার নেই, মানে লো নেই, হাইও নেই। ক্লিয়ার? তাহলে বলো তোমরা, আমি যদি এখন প্রশ্ন করি গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া কি, তোমরা বলবে স্যার গ্লুকোজ থেকে গ্লাইকোজেন। কে হেল্প করছে? ইনসুলিন। আর কে দিয়ে বাধা? গ্লুকাগন। ঠিক বলো? তাহলে আমরা যদি বলি অ্যান্টি ডায়াবেটিক হরমোন তো ইনসুলিন, আর যদি বলি ডায়াবেটিক হরমোন তো গ্লুকাগন। ঠিক বলো? নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া, নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া এর মানে কি স্যার? প্রোটিন থেকে ভেঙে হবে গ্লুকোজ। এটা উৎপন্ন হতে সাহায্য করছিল না কে? ইনসুলিন। তাহলে সাহায্য করবে কে? গ্লুকাগন। মানে রক্তের সুগার যেমন কষ্ট করে জমিয়ে রেখেছিল কোষের মধ্যে ইনসুলিন, ওই রক্তের কোষের যে গ্লুকোজটা মানে গ্লাইকোজেনটাকে ভেঙে আবার গ্লুকোজ বানাচ্ছে কে? গ্লুকাগন। তাহলে ইনসুলিনের কাজ হচ্ছে জমিয়ে রাখা, আর গ্লুকাগন হচ্ছে কি ভেঙে ভেঙে আবার রক্তে মেশানো। পরস্পর বিপরীত কাজ করছে দুজনে। ক্লিয়ার? তাহলে আর কিছুই না, ইনসুলিনের কাজগুলো মুখস্থ হলে গ্লুকাগনের কাজগুলো নিজে নিজেই মনে থেকে যাবে, জাস্ট ওর উল্টো কাজগুলো। ডান? এরা কিন্তু আলফা কোষতেই খরিত হচ্ছে। এই ছিল আমাদের ইনসুলিন গ্লুকাগন অগ্নাশয়ের পুরো কাজ কমপ্লিট। তাহলে আজকে আমরা জানলাম থাইরয়েড গ্রন্থি, আর একটা জানলাম অগ্নাশয় গ্রন্থি। আর নেক্সটে জানবো আমরা অ্যাড্রিনাল গ্রন্থি। আজকে এখান থেকে ক্লাসটা কমপ্লিট। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, এবং ক্লাসটা লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড শেয়ার অ্যামং দ্য ফ্রেন্ডস।